হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ পিয়া। তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। পাশের বেল আইকনটি প্রেস করে সেটিকে অবশ্যই অল নোটিফিকেশান অন করে রাখবে। তো আজ আমি তোমাদের সামনে একটা কোশ্চেন নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে ভারতের জাতীয় রাজনীতিতে গান্ধীজির ভূমিকা বা অবদান আলোচনা করো। কিংবা কোশ্চেনটা এইভাবেও আসতে পারে যে ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর অবদান। এই যে নোটসটা আছে, এই নোটসটাতে তোমরা 10 নম্বরের জন্য আমি তোমাদেরকে পড়াবো, কিন্তু এর মধ্যে মধ্যে এত কোশ্চেন দেওয়া রয়েছে, তো সেখান থেকেও কিন্তু তোমরা 1, 2, 3, 5, 10 যেটাই আসুক না কেন তোমরা কিন্তু লিখতে পারবে। তো চলো শুরু করি। তো প্রথমে আমি ইন্ট্রোডাকশানটা একটু দেব, কারণ হচ্ছে যদি বাই চান্স 10 নম্বরের কোশ্চেনে আসে যাতে তোমরা লিখতে পারো। তো এখানে আছে মহাত্মা গান্ধী ও ভারতের স্বাধীনতা আন্দোলন। দেখো কিভাবে পয়েন্ট করা রয়েছে। তো এইভাবেই তোমরা লিখবে যাতে তোমরা একটু বেশি মার্কস পেতে পারো। ভারতের জাতীয় আন্দোলনের সঙ্গে গান্ধীজির নাম ওতপ্রোতভাবে জড়িত। তার নেতৃত্বে ভারতের জাতীয় আন্দোলন নতুন মাত্রা ও গতিবেগ পায়। ভারতের জাতীয় জাগরণের অন্যতম পথিকৃৎ ছিলেন গান্ধীজি। জওহরলাল নেহেরু তার ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থে ভারতীয় রাজনীতিতে গান্ধীজির আবির্ভাব প্রসঙ্গে বলেছেন, তিনি ছিলেন টাটকা বাতাসের একটা প্রবল প্রবাহের মতো, আমাদের তিনি জাগিয়ে দিলেন, গভীর শ্বাস নিলাম আমরা। এত কিছু যদি না মনে থাকে লিখতে হবে না, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো নেক্সট পয়েন্ট আছে জাতীয় আন্দোলনে গান্ধীজির আবির্ভাব। তো গান্ধীজি প্রথম কোথায় ছিলেন এবং কোথা থেকে কোথায় এলেন সেই সম্পর্কে এখানে বলা রয়েছে। গান্ধীজি ব্যারিস্টারি পাশ করে স্বদেশে ফিরে আসার অল্পকালের মধ্যে দক্ষিণ আফ্রিকায় যান এবং সেখানে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে ভারতীয়দের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সত্যাগ্রহ আন্দোলনের সূচনা করেন। তো তোমাদের প্রথম কোশ্চেন এখান থেকে আসতে পারে যে সত্যাগ্রহ প্রথম কোথায় শুরু হয়েছিল, তাহলে তোমাদের অ্যান্সার কী হয়ে যাবে? দক্ষিণ আফ্রিকা। তাহলে এখান থেকে একটা কোশ্চেন পেয়ে গেলে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ডাব্লিউবিসিএসেও প্রচুরবার এসেছে কোশ্চেনটা, 1 নম্বরের কোশ্চেন কিন্তু এখান থেকে পেয়ে গেলে। নেক্সট হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসে তিনি ভারতের জাতীয় আন্দোলনে যোগদান করেন। আমেদাবাদের সবরমতী নদী তীরে তিনি একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। আশ্রমটার নাম তোমাদের কাছে জানতে পারে যে 1915 সালে যে আশ্রম তৈরি হয়েছিল সেটা কি আশ্রম? তো সেটা হচ্ছে সত্যাগ্রহ আশ্রম। এবং এটা কোথায় ছিল? সেটা হচ্ছে আমেদাবাদে ছিল এবং সবরমতী নদীর তীরে। নেক্সট হচ্ছে তিনি ভারতীয়দের সত্যাগ্রহ আদর্শ ও পদ্ধতি সম্পর্কে শিক্ষাদানের ব্যবস্থা করেন। তাহলে এখান থেকে কিন্তু আমরা অলরেডি 2টো কোশ্চেন পেয়ে গেলাম। একটা হচ্ছে তিনি দক্ষিণ আফ্রিকায় প্রথম সত্যাগ্রহ শুরু করেন, আর একটা হচ্ছে আমেদাবাদের সবরমতী নদীর তীরে তিনি আশ্রম প্রতিষ্ঠা করে, সেটা হচ্ছে সত্যাগ্রহ আশ্রম। নেক্সট আমরা পেজে চলে আসব। এখানে আছে পরবর্তী পয়েন্ট, স্থানীয় সত্যাগ্রহ আন্দোলনে নেতৃত্ব দান। বৃহত্তর জাতীয় আন্দোলনে প্রত্যক্ষভাবে যোগদানের আগে গান্ধীজি দক্ষতার সঙ্গে কয়েকটি আঞ্চলিক আন্দোলন গড়ে তোলেন। তিনি বিহারের চম্পারণে, আমেদাবাদে এবং গুজরাটের খেদায় সত্যাগ্রহ আন্দোলন করে সাফল্য পান। এরপর তিনি সর্বভারতীয় রাজনীতিতে প্রবেশ করেন। এরপর চলে আসছে রাওলাট সত্যাগ্রহ। তো এখান থেকে তোমাদের কোশ্চেন হতে পারে যে রাওলাট সত্যাগ্রহ কত সালে এটা আসে, রাওলাট সত্যাগ্রহ আইন। তো আমি পরবর্তীতে আসছি, এখানে কি বলছে আগে দেখে নিই। প্রথম বিশ্বযুদ্ধের পরে দমনমূলক রাওলাট আইন জারি করে ব্রিটিশ সরকার ভারতবাসীর স্বাভাবিক জীবনযাত্রাকেও নিয়ন্ত্রণ করতে উদ্যোগী হয়। তাহলে এখান থেকে তোমরা জানতে পারছো যে রাওলাট সত্যাগ্রহটা আসলে কি। গান্ধীজি বড়লাটকে রাওলাট আইন প্রত্যাহারের অনুরোধ জানান, কিন্তু বড়লাট তা মানতে অস্বীকার করেন। অতঃপর গান্ধীজি সত্যাগ্রহের ডাক দেন। তার নির্দেশে 1919-এর 6ই এপ্রিল সারা দেশে ধর্মঘট পালিত হয়। কোনো কোনো স্থানে রাওলাট আইন বিরোধী সত্যাগ্রহ আন্দোলন সহিংস হয়ে উঠলে তিনি আন্দোলনে স্থগিত রাখার আবেদন জানান। এটা সহিংস হবে না, এটা অহিংস হবে। অহিংস হয়ে উঠলে তিনি আন্দোলন স্থগিত রাখার আবেদন জানান। এবার আমি বলি যে রাওলাট সত্যাগ্রহ থেকে কী কী ধরনের কোশ্চেন হতে পারে। প্রথম যে কোশ্চেনটা হতে পারে যে রাওলাট কমিটি বা রাওলাট এই যে সিডিশন কমিটি যেটাকে বলছে কত খ্রিস্টাব্দে গঠিত হয়। তো যখন তোমাদের বলবে রাওলাট কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়, তখন তোমাদের অ্যান্সার হয়ে যাবে 1917।
তখন তোমাদের অ্যান্সার হবে 1917। কিন্তু যদি বলে রাওলাট আইন যেটা আছে সেটা কত সালে, রাওলাট ল কত সালে পাস হয়, তখন তোমাদের অ্যান্সার হয়ে যাবে 1919। তো এই দুটো মাথায় রাখবে। তারপর চলে আসবো আমরা নেক্সট পয়েন্টে, সেটা হচ্ছে খিলাফত আন্দোলন। খিলাফত আন্দোলনটা কি? প্রথম বিশ্বযুদ্ধের পর খিলাফত আন্দোলনের সূচনা হলে গান্ধীজি তাকে সমর্থন করেন। গান্ধীজি সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি নির্বাচন করা হয় গান্ধীজিকে। তারপর হচ্ছে 1920 খ্রিস্টাব্দে খিলাফত কমিটির পক্ষে একটি ইস্তাহার প্রকাশ করে তিনি অহিংস অসহযোগ এর তত্ত্ব ব্যাখ্যা করেন। তো এটার তোমরা একটু ইংলিশটা জেনে রাখো, সেটা হচ্ছে নন কোঅপারেশন। এটাই কিন্তু বেশিরভাগ দিয়ে থাকে, কিন্তু নন ভায়োলেন্টও দিতে পারে, নন ভায়োলেন্ট নন কোঅপারেশন এটা দিতে পারে। খিলাফত আন্দোলন। আচ্ছা, এখান থেকে কী ধরনের কোশ্চেন হয় মেইনলি? এখান থেকে তোমাদের আইসিডিএস মেইন সেহেতু কোশ্চেন আসতে পারে যে খিলাফত আন্দোলন কেন হয়েছিল। তো সেটার তোমরা অ্যান্সার এইভাবে দিতে পারো যে তুর্কি সুলতান খলিফা ধর্মগুরু হিসাবে সমস্ত মুসলমানদের কাছে একজন শ্রদ্ধার পাত্র ছিলেন। মিত্রশক্তির এই সিদ্ধান্ত বিশ্বের মুসলমান সম্প্রদায়কে ব্যথিত ও ক্ষুব্ধ করে। ভারতের মুসলমান সমাজও ক্ষুব্ধ হয়। শুরু হয় ব্রিটিশ বিরোধী খিলাফত আন্দোলন। অর্থাৎ তারা অবমাননা করে ওই খলিফার বিরুদ্ধে, তাই জন্য এই খিলাফত আন্দোলন শুরু করেন হচ্ছে গান্ধীজি। এবং তাই জন্য তিনি কি করেন, তার যে টাইটেলটা তিনি পেয়েছিলেন কাইজার ই হিন্দ বলে, সেটাও কিন্তু তিনি ত্যাগ করেন। তো এটা হতে পারে। এবং খিলাফত আন্দোলন কত সালে হয় সেটা তো তোমরা দেখছোই, তো এই কোশ্চেনটাও আসতে পারে। নেক্সট হচ্ছে অসহযোগ আন্দোলন। খিলাফত আন্দোলনের সঙ্গে কংগ্রেসের আন্দোলনকে যুক্ত করে তিনি অহিংস অসহযোগ আন্দোলনকে জোরদার করতে সচেষ্ট হন। কংগ্রেসের নাগপুর অধিবেশন 1920 এর সিদ্ধান্ত অনুযায়ী 1920 খ্রিস্টাব্দের 1 আগস্ট অসহযোগ আন্দোলনের সূচনা ঘটে। আন্দোলনের কর্মসূচির মধ্যে ছিল সরকারি খেতাব প্রত্যাখ্যান, সরকারি অনুষ্ঠান বর্জন, স্কুল কলেজ বয়কট, অফিস আদালত বয়কট, বিদেশি দ্রব্য বর্জন ইত্যাদি। গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন অতি দ্রুত ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে, কিন্তু উত্তরপ্রদেশের চৌরিচৌরায় আন্দোলনকারী জনতা একটি পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ করলে গান্ধীজি অকস্মাৎ এই আন্দোলন স্থগিত করে দেন। নেক্সট হচ্ছে আইন অমান্য আন্দোলন। এখান থেকে এই কোশ্চেনটাও আসে যে আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল। তো আমরা এবার একটা পড়ে নিই একটু। ইংরেজের বিমাতৃসুলভ আচরণ এবং একগুঁয়েমির ফলে কংগ্রেস 1928 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনের প্রস্তাব গ্রহণ করে। তো তোমরা কিন্তু যে আইএনসির সেশনগুলো আছে খুব ভালো করে একটু পড়ে যাবে। যদি তোমাদের দরকার হয় আমি চেষ্টা করছি যে নেক্সট একটা ভিডিও করে অন্তত আইএনসিটাকে তোমাদের একটু ভালো করে পড়িয়ে দিতে, কারণ আইএনসি থেকে প্রচুর কোশ্চেন থাকতে পারে। আইএনসি মানে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। সেশনগুলো খুব ইম্পর্টেন্ট এবং সালগুলো। তো আমরা কথাই ছিলাম, এখানে ছিলাম। কিন্তু ব্রিটিশ সরকার এবারে কংগ্রেসের দাবি নস্যাৎ করে দেয়। এমতাবস্থায় কংগ্রেস গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে। লবণ আইন ভঙ্গ করার উদ্দেশ্যে গান্ধীজি 1930 খ্রিস্টাব্দের 12ই মার্চ 78 জন অনুগামী সহ ডান্ডি অভিযান করে। এই কোশ্চেনটা কিন্তু আসে অনেক সময় আসে যে গান্ধীজি ডান্ডি অভিযান কতজন অনুগামীকে নিয়ে করেছিল। তো সেটা কিন্তু 78। এটা কিন্তু WBCSও অনেকবার এসেছে। তো তারপরে এই কোশ্চেনটা হতে পারে যে গান্ধীজি ডান্ডি অভিযান কবে করেছিল, সেটা হচ্ছে 1930-এর 12ই মার্চ। আর একটা যেটা কোশ্চেন হতে পারে যে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট এটা কোথায় শুরু হয়েছিল বা কিভাবে শুরু হয়েছিল, সেটা কিন্তু ওই ডান্ডির সঙ্গে সঙ্গে মানে ডান্ডি মার্চের সঙ্গে সঙ্গেই তিনি লঞ্চ করেছিল সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসেছে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি। এখানে বলছে লবণ আইন ভঙ্গ করে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন। আইন অমান্য আন্দোলনের সূচনা করছে মানে হচ্ছে সিভিল ডিসওবিডিয়েন্স। নেক্সট হচ্ছে সারা দেশে অভূতপূর্ব সাড়া পড়ে যায় বাংলা, মহারাষ্ট্র এগুলো প্রভৃতি স্থানে আইন অমান্য আন্দোলনের ব্যাপক আকার লাভ করে। গ্রামীণ কৃষক শ্রমিক শ্রেণীর মধ্যে এই আন্দোলন যথেষ্ট প্রভাব বিস্তার করে। তারপর চলে আসবো আমরা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির বিরোধিতা। তো প্রথমে তোমরা একটুখানি পড়ে নেবে যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিটা কি। তো এটা আমিও একটুখানি বলে দিচ্ছি তোমাদের।
আইন অমান্য আন্দোলন ভাঙার জন্য ব্রিটিশ সরকার কী করে, দমন নীতির পাশাপাশি বিচ্ছিন্নতার নীতিও প্রয়োগ করতে থাকে। এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী যে রামসে ম্যাকডোনাল্ড ছিলেন, তিনি সংখ্যালঘু সমস্যার সমাধান হিসাবে এক ঘোষণা জারি করে। সেটা কত সাল? 1932-এ। এবং এই ঘোষণাটাই হচ্ছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির নামে পরিচিত। তো সেখানে অ্যাকচুয়াল জিনিসটা কী ছিল? সেটা ছিল হচ্ছে মুসলমান, শিখ, ভারতের যে খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান প্রভৃতি সংখ্যালঘু সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়। অর্থাৎ মুসলমানদের জন্য সংরক্ষিত আসনে কেবলমাত্র মুসলমানরাই ভোট দেবে এবং শিখ যারা আছে তারা শিখদের আসনে ভোট দেবে। এইভাবে বিভেদ সৃষ্টি করা হয়। আর একটা কী পয়েন্ট হতে পারে যে হিন্দু সম্প্রদায়ের মধ্যেও কিন্তু বিভেদ সৃষ্টি করা হয়। হিন্দু সম্প্রদায়কে দুটো ভাগে ভাগ করা হয়, একটা উন্নত, একটা অনুন্নত। এবার ওই অনুন্নত বা পিছিয়ে পড়া হিন্দুদের জন্য আবার আলাদা করে একটা সম্প্রদায় ঘোষণা করা হয়। তো এই জিনিসগুলো হচ্ছে তোমাদের সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। এবার এটার একটু ইংলিশটাও জেনে রাখো, সেটা হচ্ছে কমিউনাল অ্যাওয়ার্ড। তো কমিউনাল অ্যাওয়ার্ড দিলে কিন্তু ঘাবড়ে যেও না, কমিউনাল অ্যাওয়ার্ড মানে হচ্ছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। নেক্সট আমরা চলে আসবো ভারত ছাড়ো আন্দোলনে। তো ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কেও কিন্তু তোমাদের 2 নম্বরের টিকা আসতে পারে, তো এটাও একটু ভালো করে দেখে যেও। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ভারতের রাজনৈতিক ক্ষেত্রে নতুন প্রাণস্পন্দন দেখা যায়। ব্রিটিশ সরকার ভারতবাসীর অনুমোদন ছাড়াই ভারতবর্ষকে বিশ্বযুদ্ধে জড়িয়ে ফেললে দেশবাসী ক্ষুব্ধ হয়। এই সংকট মুহূর্তে গান্ধীজি আবার জাতীয় আন্দোলনের নেতৃত্ব দেন। হরিজন পত্রিকায় এক প্রবন্ধ প্রকাশ করে তিনি বলেন যে ভারতে ব্রিটিশ উপনিবেশ থাকার কারণেই এদেশে জাপানি আক্রমণের সম্ভাবনা দেখা দিয়েছে। ইংরেজ ভারত ছেড়ে গেলে ভারতবর্ষে বিদেশি আক্রমণের আশঙ্কা থাকবে না। তার এই বক্তব্যের উপর ভিত্তি করেই 1942-এর 8ই আগস্ট, এই সালটা ভালো করে মনে রাখো, ভারত ছাড়ো আন্দোলন কবে হয়? সেটা হচ্ছে 1942-এর 8ই আগস্ট। গান্ধীজির নেতৃত্বে কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেয়। তার স্লোগানটা কী ছিল? সেটা হচ্ছে করেঙ্গে ইয়া মরেঙ্গে, করবো অথবা মরবো। সেটাই হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের একটা স্লোগান। তো এই কোশ্চেনগুলোও কিন্তু আসতে পারে যে ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল এবং তার স্লোগান কী ছিল। 2 নম্বরের দিতেই পারে। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমি একটু মিস করে গেছি, আমি একটু বলে দিই। এখানে দেওয়া রয়েছে যে পুনা চুক্তিটা কী। তো পুনা চুক্তি কার কার মধ্যে সংগঠিত হয়েছিল, এই কোশ্চেনটা আসতে পারে। সেটা হচ্ছে গান্ধীজি এবং ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে। এবং এটা কিসের জন্য হয়েছিল? যখন ওই যে তোমাদেরকে বললাম যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি যখন তারা ইংরেজরা প্রচার করে, তো তার পরবর্তীতে গান্ধীজি তখন জারবেদা জেলাতে ছিল, অনশন করছিল এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির বিরুদ্ধে। তিনি বলেছিল আমি আমরণ অনশন করে যাব যদি এই বাটোয়ারা নীতি বন্ধ না হয়। তখন তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি ছিলেন একজন অনুন্নত সম্প্রদায় শ্রেণীর একজন প্রধান বলতে পারো। তো তার গান্ধীজি এবং তার মধ্যে যে চুক্তিটা হয় সেটাই হচ্ছে পুনা চুক্তি নামে আমাদের কাছে পরিচিত হয়েছে। তো এই চুক্তির কিছু আবার শর্ত ছিল, সেটা কীরকম? 1 নম্বর ছিল হচ্ছে পুনা চুক্তির দ্বারা অনুন্নত শ্রেণী যারা আছে তাদের স্বতন্ত্র নির্বাচনের দাবি ত্যাগ করা। 2 নম্বর হচ্ছে অনুন্নত শ্রেণীর জন্য কেন্দ্রীয়, মানে একটা থাকবে হচ্ছে কেন্দ্রীয়তে আর একটা হচ্ছে প্রাদেশিক। তো এই দুটো আইনসভায় আসন সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সব আসনে কোনো বর্ণ হিন্দু প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। মানে যে কোনো হিন্দু গিয়ে এই মানে ধরো একটা সিট বুক রয়েছে, অলরেডি রিজার্ভড রয়েছে, সেখানে যে কেউ গিয়ে কিন্তু কোনো রকম মানে সে দাবি দাওয়া দিতে পারবে না। এখানে যাদের জন্য সিট রিজার্ভ আছে তারাই একমাত্র সেই ভোট তারাই দিতে পারবে। তো এই জিনিসগুলো হয়েছিল। তো এটাই হচ্ছে পুনা চুক্তি। পুনা চুক্তি কত সালে হয়েছিল? সেটা হচ্ছে 1932। তো এই কোশ্চেনটাও আসতে পারে এবং পুনা চুক্তি কার কার মধ্যে সংগঠিত হয়েছিল এটাও কোশ্চেনটাও আসতে পারে। তো এই ছিল তোমাদের আজকের কোশ্চেন। আশা করি এই কোশ্চেনটার মধ্যে দিয়ে তোমরা অনেকগুলো কোশ্চেন আরও পড়ে ফেললে এবং কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট, আইসিডিএসের জন্য অন্তত একবার হলেও দেখে যেও। আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়েছে। আর হেল্পফুল হলে কী করতে হবে? একটা মাত্র লাইক করতে হবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো বা ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারো, কিংবা আর একটা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো, একটু বিজি আছি বলে ভিডিও দিতে দেরি হচ্ছে। ধন্যবাদ, সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।